13 বছর বয়সের একটা মেয়ে, তার নাম ক্যালি, লন্ডনে বাড়ি। তার সাথে কী হয়েছিল সেই ঘটনাটাই আজকে আলোচনা করব। ক্যালি নামের একটি মেয়ে, ক্যালি তার বাড়ি থেকে কিছুটা দূরে লোকের বাড়িতে বেবি সিটিংয়ের কাজ করত। বেবি সিটিংয়ের কাজ হয়তো আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। বেবি সিটিংয়ের কাজ হলো বাড়িতে যে বাচ্চা টাচ্চা থাকে তাদের দেখভাল করা এবং তাদের সমস্ত কিছু দায়িত্ব নেওয়া। এই কাজটিই সে করতো, এটাকেই বলে বেবি সিটিংয়ের কাজ। অনেক ছোট বয়স থেকেই সেখানে সেই কাজটা করতো। এবার সে সেখানে কাজ করে, বাচ্চা যখন সারাদিন কাজ করার পর যখন বাচ্চা শুয়ে পড়ে, আস্তে আস্তে তাকে শুয়ে দিয়ে ঘুম পাড়িয়ে বা আমার উপর দায়িত্ব দিয়ে সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। এইভাবেই দিনের পর দিন কাটতে থাকে। কিন্তু হঠাৎ করে একদিন সে যখন কাজ থেকে বাড়ি ফেরে, তখন সে দেখতে পায় একটা অচেনা লোক তার পিছু নিচ্ছে এবং তাকে অনেকক্ষণ ধরে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, তার সাথে কথা বলার বা কিছু। কিন্তু ক্যালি যেহেতু তাকে চেনে না, জানে না, তো সে ব্যাপারটাকে সেইভাবে গুরুত্ব দেয়নি এবং সে সেখান থেকে বাড়ি চলে যায়। এরকম একদিন, দুদিন, 3 দিন, যতবারই সে যখনই ওখান থেকে বেরায় তখনই দেখে যে তার পিছনে একটা সেই আননোন পার্সনটা তাকে ধাওয়া করে। তো এইভাবে যেতে যেতে ক্যালি একদিন তার সাথে কথোপকথন করে এবং সে লোকটি তার পরিচয় দেয় যে তার নাম হচ্ছে জন স্মিথ, যার বয়স হচ্ছে 39 বছর। এবার ক্যালি আস্তে আস্তে তার সাথে মিশতে থাকে, এইভাবে মেলামেশা তাদের মধ্যে বাড়তে থাকে। এবং ক্যালি যখন বাড়ি ফেরে, যতই হোক একটা 13-14 বছরের মেয়ে, তার বিহেভিয়ারে কিছু চেঞ্জেস তার বাবা মা লক্ষ্য করে এবং তখন তাকে জিজ্ঞাসা করে যে কী প্রবলেমটা কী, যেরকম বিহেভিয়ারের প্রবলেম। তখন ক্যালি নির্দ্বিধায় তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে যে আমি একটা লোকের সাথে মিশি, একজনের সাথে আমার পরিচয় হয়েছে এবং যার সাথে আমি অনেকদিন, আজকে প্রায় 2-3 মাসের আমি ডেট করছি। তো তার বয়স হচ্ছে 48 বছর এবং তার নাম হচ্ছে জন স্মিথ। এটা শোনার পর স্বাভাবিক ব্যাপার, যে কোনো মা বাবা বহুতই একটা খারাপ নজরে দেখে যে এত বড়, মানে তার থেকে দ্বিগুণেরও বেশি বয়স, তো সেরকম একটা লোকের সাথে কীভাবে তার মেয়ে মেলামেশা করতে পারে। তো এইভাবেই চলতে থাকে। এরপর তাকে তার মা বাবা অনেকভাবে বোঝায় যে যাতে সে সেই লোকটির সাথে না মেশে বা তার সাথে না কথা বলে। কিন্তু তারা এটাও জানতো যে যদি ফোর্সফুলি মেয়ের উপরে কিছু করা হয় তাহলে যেহেতু অল্প বয়সের মেয়ে, সে কিছু না কিছু একটা করে বসবে। তো যার জন্য তারা লাইটলি ব্যাপারটা নেয় এবং এইভাবে চলতে দেয়। কিন্তু তাদের মধ্যে সেই মেলামেশা অনেক বাড়তে থাকে এবং অনেক ঘনিষ্ঠ হতে থাকে একে অপরের। এবার স্মিথ তার মাথাটা এমনভাবেই খেয়েছে, এমনভাবেই ব্রেন ওয়াশ করেছে যে তাকে বলা হয়েছে 16 বছর হলেই তুমি তোমার ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে আমার কাছে চলে আসবে। আমি বলে রাখি, লন্ডনে 16 বছর প্রাপ্তবয়স্ক, সেখানে যে কেউ সে তার লাইফের নিজের ডিসিশান নিজে থেকে নিতে পারে, ঠিক আছে। তো এইভাবে যেতে যেতে 2 বছর কেটে যায়, যথারীতি সে 16 বছর হয়ে যায়। এবং ঠিক যেই 16 বছর হয়েছে, সে তার মা বাবাকে কিছু না জানিয়ে, কিছু বলার প্রয়োজন না করে, সে সেখান থেকে সমস্ত কিছু তার লাগেজপত্র নিয়ে জনের বাড়িতে শিফট হয়ে যায়। তাকে তার বাবা মা অনেক করে বোঝায়, সে কোনো মতেই বোঝে না। তাকে বাড়ি আসার কথা বলে, তাও সে আসে না। এরকমভাবে যেতে যেতে অনেক দিন কেটে যায়। তো তার মা তাকে ফোন করে এবং ফোন করে বলে যে তুই সেখানেই থাক, কিন্তু ঘরে আয়, দেখা কর আমাদের সাথে, কেমন আছিস না আছিস। তো অনেকবার বলার পর একবার তখন ক্যালি বাড়িতে আসে এবং বাড়িতে আসে তার মাকে এসে বলে যে কেন তুমি আমাকে ফোন করেছো, আমি তো ভালো আছি, তোমাকে তো সবই বলেছি, জন খুব ভালো, আমার খেয়াল রাখে। তো তার মা লক্ষ্য করে যে তার মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। তো যখন তাকে জিজ্ঞাসা করে যে এই আঘাতগুলো তোর শরীরে এলো কীভাবে, তো তখন ও বলে যে আঘাতের জন্য আমি গাড়ি করে যাচ্ছিলাম, ঘুরতে গেছি এবং গাড়ি থেকে আমি পড়ে গেছি। তো তো মা বলে যে ঠিক আছে, পড়ে গেছে তো ঠিক আছে, কিন্তু তার মায়ের একটা সন্দেহ হয় যে এই আঘাতগুলো অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে বা এরকম কিছু না। তো ঠিক আছে, এইভাবে চলতে থাকছে। এরকম করতে করতে ক্রিসমাস চলে আসে। আপনারা হয়তো সকলেই জানবেন যে ক্রিসমাস লন্ডনে ইংরেজদের কাছে কত বড় একটা উৎসব। তো তার মা ভালো করে সুন্দরভাবে ঘরটা সাজিয়ে রাখে যে হ্যাঁ, মেয়ে আসবে, সারপ্রাইজ দেবে মেয়েকে। কিন্তু মেয়ের কোনো পাত্তা নেই। তাকে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়, কোনো রকমভাবে যোগাযোগ করা যায় না। তার কিছুদিন পরই অ্যানির বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল এবং সে তার বাবা মাকে প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে উইশ করতো। সেদিনটা খুব ভালোভাবে পালন করতো এবং তার বাবা মাকে খুব ভালোবাসতো। তোর মা ঠিক করে নেয় যে হ্যাঁ, অ্যানিভার্সারিতে অন্তত আমার মেয়ে আসবে, আমার বাড়িতে থাকবে। তো তার পছন্দ মতো খাবার দাবার থেকে শুরু করে সুন্দরভাবে ঘর গুছানো, তার
ছোটোবেলাকার সব স্মৃতি নিয়ে খেলনা টেলনা দিয়ে ঘর সুন্দরভাবে সাজিয়ে তার পছন্দের রান্না করে কিন্তু সেখানে আসে না। তখন ক্যালির মা তার ভাইকে পাঠায় যে যা একবার দিদির কাছে যা, গিয়ে দিদির খোঁজ নিয়ে যে সে কেন এলো না বা তাকে নিয়ে আয় একবার। তো তার ভাই যথারীতি সেখানে যায় এবং দরজায় গিয়ে ঠকঠক করে। ঠকঠক করার পর সেখান থেকে যথারীতি জন বেরিয়ে আসে এবং সে অবাক হয়ে বলে কী হয়েছে, কাঁদেছে। তো সে বলে যে আমি এরকম দিদিকে আনতে এসেছি, এরকম আজকে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি আছে, তো দিদিকে নিয়ে যাবো। তো বলে দিদি নেই এখানে, দিদি কাজের জন্য বেরিয়েছে, তুমি এখন আসতে পারো। তো এইভাবে বলে তাকে তাড়িয়ে দেয়। সে তো ছোটো মুখ করে ঘরে চলে আসে। ঘরে এসে সমস্ত কিছু কথাবার্তা তার মা বাবাকে বলে। তো এরপর তার ভাই যখন সেখান থেকে বাড়ি ফিরে আসে তখন সে তার মাকে এসে সম্পূর্ণ ঘটনাটি বলে যে এরকম ক্যালি বাড়িতে নেই, সে কাজের জন্য বাইরে বেরিয়েছে, এরকমই আমাকে থমাস বলল। তো এটা বলার পর ক্যালির মায়ের সন্দেহ হয় এবং সে সঙ্গে সঙ্গে সেখানে থানায় যায়। লোকাল থানায় গিয়ে সে কমপ্লেন করে, কিন্তু থানার লোক সঙ্গে সঙ্গে তাকে বলে যে আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক, তো এই ব্যাপারে আমরা কিছু করতে পারবো না, যখন তার ইচ্ছা হবে তখন সে বাড়ি আসবে, যদি তার ইচ্ছা না হয় সে বাড়ি আসবে না, সেটা সম্পূর্ণ তার অধিকার, সে কী করবে না করবে, কারণ আপনার মেয়ে হচ্ছে প্রাপ্তবয়স্ক। এই বলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তার মা বলে তাকে যে দেখুন আমার মেয়ে এরকম একবার বাড়ি এসেছিলো, কিন্তু তার গায়ে আমি বিভিন্ন রকম আঘাতের চিহ্ন পেয়েছি, কিন্তু যখন আমি তাকে জিজ্ঞাসা করি যে কিসের জন্য এই আঘাতটা লেগেছে, তখন সে বলে আমি বাইক থেকে পড়ে গেছি। কিন্তু বাইক থেকে পড়ে গেলে যে সাইডে, ধরুন বাইক থেকে কেউ যাচ্ছে, যে সাইডে পড়বে সেই সাইডে তার আঘাতের চিহ্ন, কিন্তু তার গোটা শরীরে আঘাতের চিহ্ন তার মা দেখতে পেয়েছে। সেটাও সে পুলিশ অফিসারদেরকে বলে, কিন্তু যেহেতু সেখানকার কোনো নিয়ম নেই যে একজন 16 বছরের মেয়ে সে একজন প্রাপ্তবয়স্ক, তো এইভাবে কিছু করা যাবে না। তো সেখান থেকে তার মা চলে আসে। ঠিক তার 1 থেকে 1.5 মাস পর থমাস সে লোকাল থানায় যায় এবং গিয়ে সেখানে বলে যে আমি আর আমার গার্লফ্রেন্ড বাথটবে চান করছিলাম এবং সে সেখান থেকে পা পিছলে পড়ে মরে গেছে। একবার ভাবুন যে বাথটবেতে পা পিছলে পড়ে সে মারা গেছে। তো পুলিশ তাকে বলে যে কি হয়েছে না হয়েছে আগে পুরো ব্যাপারটা জানার আগে হসপিটালে নিয়ে যান, আপনার মেয়েকে করুন। তাই যে না, এটা হসপিটালের কেস না, আপনারা চলুন, আপনারা গিয়ে দেখবেন। তো সেখান থেকে পুলিশ তার বাড়িতে যায়। এরপর যে ঘটনাটা হয় সেই ঘটনাটা পুরোপুরি ম্যাচিওরদের জন্য, যদি কারো শুনতে ডিস্টার্বিং লাগে তো ভিডিও স্কিপ করে দিতে পারে, কারণ এরপরে যে ঘটনাটা আমি বলবো সেটা খুবই ক্রিপি টাইপের। তো এরপরে পুলিশ যখন সেখানে যায় তো দেখতে পায় গোটা ঘরে বিছানা থেকে শুরু করে সমস্ত জায়গায় রক্তের দাগ, এবং পুলিশ সেগুলো কালেক্ট করে এবং পরে সেটা প্রমাণিত হয় যে হ্যাঁ এগুলো সবই ক্যালিরই ব্লাডের স্যাম্পল। তারা যে নিয়ে গিয়েছিল সেখান থেকে তারা দেখে যে হ্যাঁ এগুলো সবই ক্যালিরই রক্ত আর কি। তো সেখানে গিয়ে দেখে সম্পূর্ণ নিউড অবস্থায় ক্যালি বাথটবের মধ্যে উল্টে ওপর হয়ে পড়ে আসে এবং সে মৃত। তো এরপর পুলিশ সেই ডেড বডিকে নিয়ে যথারীতি পুলিশ যা কাজ পোস্টমর্টমে পাঠায় এবং পোস্টমর্টমে যে রিপোর্টটি বেরিয়ে আসে সেটা হাড় কাঁপানোর মতো। তো তারপর পোস্টমর্টমে আসে যে লাস্ট 4 সপ্তাহ ধরে ক্যালিকে কোনো রকম খাবার দেওয়া হয়নি এবং ক্যালির শরীরের বিভিন্ন জায়গায় কোনো ভারী বস্তু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। রিপোর্টটা আসার সাথে সাথে যথারীতি থমাসকে তারা অ্যারেস্ট করে নিয়ে যায় থানায়। নিয়ে গিয়ে তাকে হালকা একটু সেবা শুশ্রূষা করার পর তখন সে সব কিছু স্বীকার করে যে আমার মধ্যে একটা রোগ আছে, বাচ্চা এরকম মেয়ে দেখলে আমার ওদের উপর একটা আকর্ষণ থাকে, প্রেম আসে, তো তাই আমি তাদের সাথে মেলামেশা করি এবং তাদেরকে আমি টর্চার করি, সেটাতে আমার অর্গাজম ফিল আসে, আপনারা বুঝতে পারছেন। তো সেই জন্য সে ক্যারিয়ারকে নিয়ে গিয়ে এরকম করেছে। তো এর আগে তার আরেকটা এরকম গার্লফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে বর্ষা, তাকেও সে নিয়ে এসে বাথটবের মধ্যে মাথা ডুবিয়ে তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু বাই চান্স সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে বাঁচে। তো এটা হচ্ছে থমাসের স্বভাব। তো কীরকমভাবে টর্চার করেছে সেগুলো সে পরে নিজের মুখে সমস্ত কিছু সারেন্ডার করে। তো প্রথমে তাকে চুলের মুঠি দিয়ে
গ্রিলের সাথে বেঁধে রাখতো যাতে সে বাইরে পালাতে না পারে। তারপর যখন সে চিৎকার করতো, তো আপনারা ভাবুন যে আমাদের কাঁটা চামচ হয় যেটা দিয়ে আমরা চাউটাও খেয়ে থাকি, তো সেই কাঁটা চামচ মুখের মধ্যে এইভাবে ভরে তার গাল দিয়ে এইভাবে টানা হতো যাতে তার গালের এই দুপাশে ঘা হয়ে যায় এবং সে চেঁচাতে না পারে, এবং সেটা বারবার করা হতো। এরকম করার পর তাকে খাবার দেওয়া হতো, কাঁচির ডগে খাবার দিয়ে তার মুখে দিয়ে যখন খাবারটা বের করা তখন কাঁচিটা এইভাবে খুলে যাতে তার ভেতর থেকে গালগুলো কেটে যায়, তো এইভাবে চিরে তাকে বের করা হতো। এবং শুধু এইভাবে অত্যাচার করতে করতে আস্তে আস্তে তার যখন ক্যালি হাত পা চালাতো অত্যাচার সহ্য করতে না পেরে, তখন তার হাতগুলোকে আস্তে আস্তে করে টুকরো টুকরো করে ভাঙা হতো এবং পরে পাগুলোকে। শুধু এটাই না, এইভাবে করার পর ক্যালির যে প্রাইভেট পার্ট, তো সেই প্রাইভেট পার্টের মধ্যেও কাঁচি ঢুকিয়ে এবং সেটাকে এইভাবে মানে খুলে সেটাকে টেনে বের করে আনা হতো যাতে ভিতরে সব কিছু ছিঁড়ে টিড়ে যায় আর কি। তো সেটাতে সে খুব তার ভালো লাগতো ব্যাপারটা করে, সে অর্গাজম ফিল করতো। তো এটাই সে পরে পুলিশের কাছে স্বীকার করে। তো এরপর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ক্যালির চোখ। তো ক্যালির চোখগুলো তার খুব ভালো লাগে যে এত সুন্দর চোখ একটা মেয়ে কেন থাকবে। তো সে কী করে, শেষ মুহূর্তে সে ক্যালিকে বিছানার মধ্যে শোয়ায় এবং দুটো আঙুল দিয়ে তার দুটো চোখকে এইভাবে রীতিমতো টেনে বের করে নিয়ে চলে আসে। ভাবুন, যখন ক্যালি বাথটবের মধ্যে ছিল তখন তার চোখ দিয়ে তার শরীরের মধ্যে জল ঢুকে গেছিলো, অলরেডি তখন সে ডেড। তো এই অবস্থায় ক্যালিকে পাওয়া যায়, কিন্তু এত কিছুর পরও তার শাস্তি হিসাবে, থমাসের শাস্তি হিসাবে মাত্র 20 বছরের জেল হয়। কেন জেল হয় আমি এটাও বলে দিই, কারণ তখনকার দিনে লন্ডনে মৃত্যুদণ্ডের কোনো শাস্তি ছিল না, এবং যেহেতু তার মাথায় প্রবলেম ছিল আর এই ধরনের সাইকিক পেশেন্ট ছিল, তো যে কারণে তাকে 20 বছরের জেল দেওয়া হয়। তো ভাবুন যে একটা বাচ্চা মেয়ে যে নিজের জীবন সবে শুরু করবে, কারণ এই বয়সের মেয়েরা অনেক ভুল পথে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে, তো তার সাথে কি হয়েছিল ঘটনাটা। তো ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।